নমস্কার, খবরের ডায়েরির আরেকটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজকের পর্বের শুরুতেই থাকছে কেন্দ্রীয় বন্দর ও জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের রাজ্য সফর, এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির, বিশ্ব রক্তদাতা দিবস পালন, কৃষি, শিক্ষা, শিল্প ও ডিজিটাল সুশাসনে ত্রিপুরার অগ্রগতি সহ একাধিক গুরুত্বপূর্ণ খবর। সম্প্রতি রাজ্য সফরে এসে আগরতলার নতুননগর গার্লস স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় বন্দর ও জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। বৃক্ষরোপণের পর তিনি বিদ্যালয়ের বিভিন্ন পরিকাঠামো ও শিক্ষা ব্যবস্থা পরিদর্শন করেন এবং শিক্ষার গুণগত মান সম্পর্কে খোঁজ খবর নেন। लक्ष्य है हमें क्लाइमेट चेंज का साथ मुकाबला करने के लिए क्लाइमेट एक्शन लेना होगा। ये क्लाइमेट एक्शन का एक बहुत बड़ा कदम है, तो इसलिए मैं तो मानता हूँ कि परम आदरणीय प्रधानमंत्री जो कार्यक्रम देशवासियों को दिया है, इस कार्यक्रम अगर हमेशा हम पालन करें तो निश्चित रूप से ये देश हमेशा प्रदूषण मुक्त भारत बने रहे। প্রতিটি চারাগাছ যেমন আগামী স্বপ্ন বহন করে, তেমনি উন্নয়নের প্রতিটি পদক্ষেপও গড়ে তোলে নতুন সম্ভাবনার দিগন্ত। মানুষকে সঙ্গে নিয়ে ত্রিপুরায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত রাজ্যভিত্তিক জনকল্যাণ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ত্রিপুরা আগামী দিনে দেশের অন্যতম অর্থনৈতিক অগ্রগতির রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করবে। উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পেরেছে সুনিশ্চিত করা হয়। In 2014, after taking over the responsibility of the Prime Minister of the country, he declared सबका साथ सबका विकास, सबका विश्वास, सबका प्रयास, यानी कि हम सबको एक साथ मिलकर काम करना होगा देश के लिए, भारत के लिए। तो ऐसा एक महान सोच जिस व्यक्ति का पास है, ऐसा एक महान देशभक्त आज नरेंद्र मोदी जी के रूप में हमें मिले हैं, ये हर भारतीय के लिए गर्व की बात है। तो त्रिपुरा की जनता की जो हालत पिछले दिनों में हुई थी, इस हालत को बदलने का अगर किसने काम किया है वो परम आदरणीय प्रधानमंत्री जी ने किया है। मैं इन बात पर मेरा पूरा भरोसा है, विश्वास भी है कि अगले दिनों में भारत के अंदर त्रिपुरा विल बी वन ऑफ द फास्टेस्ट ग्रोइंग इकोनॉमी इन आवर कंट्री। निश्चित रूप से 12 साल का जो उपलब्धि है, इस उपलब्धि को हमको मूल्यांकन करना चाहिए। উন্নয়নের এই যাত্রাপথে মানুষের আস্থা ও অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি। একই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, 2014 সালের পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তর পূর্বাঞ্চলকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন। জনগণের কাছে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ধরনের শিবিরের আয়োজন করা হয়েছে। এবং নারী শক্তি বন্ধন স্বাস্থ্য খাতের অগ্রগতি, মহিলাদের স্বনির্ভরতা। আমরা নীতি আয়োগের বৈঠকও আমরা দেখেছি, এবং নীতি আয়োগের বৈঠকে এইবার প্রথমবার নর্থ ইস্টার্ন রিজনের জন্য আলাদাভাবে নেক্সট ডে যিনি ভাইস চেয়ারম্যান আছেন আমাদের নীতি আয়োগে, উনি আলাদাভাবে নর্থ ইস্টার্ন জোনের সমস্ত মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেছেন যে নর্থ ইস্টকে আলাদাভাবে মাননীয় প্রধানমন্ত্রীজির নজর স্ট্রং, এটা কিন্তু প্রমাণ করে। আর কিন্তু কারোর সাথে নীতি আয়োগ আর কোনো কারোর সাথে কথা বলেনি। শুধুমাত্র আমরা যদি মোদিজির বিভিন্ন বিষয়গুলো দেখি, যত দেখি ততই শিখি এবং ততই আশ্চর্য হই কিভাবে উনি সারা ভারতবর্ষের মানুষকে এক সূত্রে কেঁদেছেন, বিশ্বাসের মাধ্যমে, ভরসার মাধ্যমে, উন্নয়নের মাধ্যমে, জনকল্যাণের মাধ্যমে।
জনকল্যাণে সে ধারাকে আরও শক্তিশালী করেছে গত এক দশকেরও বেশি সময়ের প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব ও সুশাসন। বিজেপি রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ভারতের ইতিহাসে প্রথমবারের মতো 12 বছর সফলতার সঙ্গে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন নরেন্দ্র মোদী। আজ 12 বছর পর আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের মধ্যে একটা আত্মবিশ্বাস কিন্তু এখন চলে এসছে, একটা কনফিডেন্সের লেভেল কিন্তু চলে এসছে এবং ডেভেলপমেন্ট, ইনোভেশন এই ধরনের একটা মানসিকতা, এখন কম্পিটিশন, বিশেষ করে যারা ইউথ আছে তাদের মধ্যে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবং যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে দেশকে যে জায়গায় দাঁড় করিয়েছে বিশ্বের মাঝে, আমি বলবো যে এখন ভারত বিশ্বে সম্মানিত হিসাবে কিন্তু সেই স্থান তারা আমাদের ভারত কিন্তু এখন পেয়েছে। সম্প্রতি বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে রাজ্য জুড়ে। আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রক্তদানের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে সচেতনতার বিকল্প নেই। করুণার বন্ধনে বাঁধি প্রাণ, এসো রক্তের বন্ধনে বাঁধি প্রাণ, এসো মৈত্রীর বন্ধনে বাঁধি প্রাণ, এসো রক্তের বন্ধনে মৈত্রীর বন্ধনে করুণার বন্ধনে বাঁধি প্রাণ। সাগরের মতো বুকে এক বুক ভালোবাসা গে যাক জীবনের জয়গান। সাগরের মতো বুকে এক বুক ভালোবাসা গে যাক জীবনের জয়গান। মেন হচ্ছে যে মেইন ব্লাড ডোনেশনের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যই হচ্ছে যে এই যে প্রচার প্রসারের মাধ্যমে অন্যান্যরা যাতে উদ্ভূত হয়। ত্রিপুরাতে ব্লাড ডোনেশনের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে একটা ইতিহাস আমরা সৃষ্টি করেছি। আমি জানি না অন্যান্য জায়গায়, আমি যখন কলেজে ছিলাম সেখানেও আমি যখন ব্লাড দিয়েছিলাম, মনে হচ্ছে যে ওয়ান্স ইন এ ব্লু মুন, মানে এটা কিন্তু নিয়মিত হতো না সেখানে। কিন্তু ত্রিপুরাতে আমি দেখেছি অনেকদিন ধরে এটা ইতিহাস রয়েছে। মানুষ, ত্রিপুরার মানুষ কিন্তু অন্য ধরনেরই, একদম অন্য ধরনের মানুষ এখানে, কিন্তু মানুষের জন্য তার মানবিকতা বোধ সেটা কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন সময়। মানব সেবার এ চেতনায় আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের মূল শক্তি। সিপাহীজলা জেলার বিশালগড়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মর্মর মূর্তির আবরণ উন্মোচনে এবং পুনর্নির্মিত দক্ষিণেশ্বরী কালী মন্দিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, উন্নয়ন এবং ঐতিহ্যকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার দর্শনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূল বার্তা। নবপ্রজন্মের কাছে দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ পৌঁছে দিতে এই মূর্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন। আমরা সবাই মিলে একটা জোরদার করব। যে কাজ মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের যেভাবে আমাদের বলছেন, যে মার্গদর্শন আমাদের দিচ্ছেন, সেইভাবে আমরাও কিন্তু কাজ করে চলছি। একটা সময় ছিল পণ্ডিত দীনদয়ালজিকে যাতে না জানতে পারি, আমাদের মানুষ যাতে না জানতে পারে, এরকম একটা ব্যবস্থা তৎকালীন সময়ের সরকার সেই কাজগুলো করেছে, পথ দেখিয়েছেন। তাদেরকে জানবার জন্য নেক্সট জেনারেশন যখনই এই বিশালগড়ের মুখের মধ্যে এই পণ্ডিত দীনদয়ালজি দেখবেন, একবার জিজ্ঞেস করবেন এটা কার মূর্তি। ঐতিহ্যের শিকড় যত গভীর হয়, উন্নয়নের ভিত্তিও হয় ততই মজবুত।
উত্তর ত্রিপুরা জেলা কৃষি দপ্তর এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে ধর্মনগরে আয়োজিত জেলাভিত্তিক প্রাকৃতিক চাষাবাদ কর্মশালার সূচনা করে কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানান, বর্তমানে রাজ্যের প্রায় 5,000 হেক্টর জমিতে প্রাকৃতিক চাষ হচ্ছে এবং চলতি বছরের শেষ নাগাদ তা বাড়িয়ে 16,000 হেক্টরে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে। পাঁচ হাজার হেক্টর আমরা প্রাকৃতিক চাষ করছি, কিন্তু আমাদের টার্গেট যে এই বছরের শেষের দিকে আমরা টার্গেট 16,000 হেক্টর আমাদের টার্গেট প্রাকৃতিক চাষ। কেমিক্যাল চাষে কিন্তু কেমিক্যাল ব্যবহারের ফলে পয়সা বেশি যায়, প্রাকৃতিক চাষে আপনার খরচও কম, উৎপাদনও বেশি। সেই জন্য আমরা সবাই সারা দেশে আমাদের প্রকল্প শুরু করেছি। ধরিত্রী মাকে বাঁচিয়ে রাখতে হবে, জমিকে বাঁচিয়ে রাখতে হবে, জমি যাতে শেষ না হয়ে যায়। এই জন্য আমাদের বিভিন্ন ধরনের প্রকল্প আমাদের রয়েছে। কেঁচোকে বাঁচিয়ে রাখতে হবে, ফ্যাঙ্গাসকে বাঁচিয়ে রাখতে হবে, এই জন্য আমরা গুরুত্ব দিচ্ছি। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আগরতলা রেল স্টেশনকে আধুনিক করে তুলতে নানা পদক্ষেপ নিচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। শুক্রবার আগরতলা রেল স্টেশনে একথা জানিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলের এমজি চেতন কুমার শ্রীবাস্তব। সেই সঙ্গে ত্রিপুরা ও আসামের যাত্রী পরিষেবার কথা মাথায় রেখে নানা উদ্যোগ নিচ্ছেন বলেও জানিয়েছেন জিএম। Station is going to be changed drastically. We have a sanction work of worth 48 crores. So another building is coming. This present station building will remain, but we will get one more building, that is a 3-storied building. Right now, if you see that this station building is also skewed as far as the platform is concerned. It is on one end of the platform. Now that building will come at the center of the platform as normally in all these stations. So that is one thing, and that building which is coming huge, there will be lots of commercial space at all, including ground floor, first floor and second floor. There will be commercial space for restaurants, cafeteria. Right now we have only 3 platforms here in the station. So when the trains will increase, because doubling hoga, and then freight traffic towards Nishinpur, Bangladesh will go up. So number of trains, passenger trains will also increase. So these 3 platforms will be insufficient to handle those number of trains. So we are also exploring 2-3 options we have seen today, how to create more platforms. So within the existing we can create 2 more platforms, that is what. And if we have to go little far away, at other end, 3 platforms something, or maybe that Joginder Nagar is also another option where the city is already developed. देख लेंगे हम लोग अभी तो, क्योंकि क्या है, देखिए यही करीमगंज जा करके यहाँ लौट के आना ना, मेमू सर्विस इस तरह से होती है, जहाँ मेंटेन होती है, जाएगी लौट के आएगी। तो यहाँ से 7 बजे वो ट्रेन निकलती है, 2 बजे के आसपास वहाँ पहुँचेगी, 2:10 पे वहाँ से छूटेगी, 11 बजे यहाँ आएगी। तो वो यदि वहाँ तक लंबे खींचेंगे उसको तो फिर प्रॉब्लम है। तो हमारे पास सब्सिक्वेंट, मैंने जैसे आपको बोला, सब्सिक्वेंटली ऑल्सो मेमू इज जस्ट ए बिगिनिंग। अभी जो भी पैसेंजर ट्रेन है विल बी रिप्लेस बाई मेमू।
तो मेमू के जैसे जैसे रेक्स आएंगे वैसे वैसे वो सारी ट्रेनें रिप्लेस होंगी। वंदे भारत स्लीपर आएगी। फिर हमें एक्चुअली अभी गुवाहाटी से एक चालू किया गया है। गुवाहाटी में वंदे भारत के लिए मेंटेनेंस फैसिलिटी भी क्रिएट हो रही है। तो जैसे वहाँ क्रिएट होगी, टाइम लगेगा, साल 2 साल 1.5 साल 1 साल तो लग जाएगा, तब हम बढ़ा पाएंगे। अभी हम एकदम से गुवाहाटी से बढ़ा रहे, तो देन 1 साल के बाद में वंदे भारत स्लीपर हम गुवाहाटी से अगरतला चला पाएंगे। वहाँ रेलवे का काम बहुत फास्ट प्रोग्रेस पे है। आईओसी का प्लांट कमिश्निंग काम चल रहा है, रेलवे का ट्रैक लेइंग काम चल रहा है और स्टेट पीडब्ल्यूडी नए ब्रिज की रोड बना रहा है। ये सारे काम समवेयर इन द मंथ ऑफ एंड ऑफ अगस्त हमारे कंप्लीट हो जाएंगे। सिमिलरली आईओसी प्लांट को भी जो पेट्रोलियम मिनिस्ट्री से सर्टिफिकेशन मिलना है, उनको भी सर्टिफिकेशन बाय एंड ऑफ अगस्त हम अज्यूम कर रहे हैं कि मिल जाएगा। इसलिए नया ब्रिज बन रहा है, बहुत अच्छा ब्रिज बन तो रहा ये तो आप लोग जान ही रहे हैं, ये भी एक गेम चेंजर होगा त्रिपुरा स्टेट के लिए। तो अभी मोइनार बंड से जो इतना HSD वाले आ रहा है, पेट्रोलियम प्रोडक्ट्स आ रहे हैं, डिफ़िकल्टी है। सो डायरेक्टली आपको निश्चिंतपुर तक इट हैज़ स्टोरेज, मतलब 30 दिन का स्टोरेज रहता है। तो बीच में अगर ट्रेन बंद हुआ, रोड ट्रांसपोर्ट बंद हुआ, तो ऑयल सप्लाई में यहाँ स्टेट में डिसरप्शन नहीं है। 30 डेज का स्टोरेज सिकरकोट में इन्होंने कर रखा है। পরিবেশ সংরক্ষণের এক অনন্য নজির সৃষ্টি করেছেন এনআইটি আগরতলার অধ্যাপিকা অনিতা পধি মিশ্র। অধ্যাপকদের আবাসিক কমপ্লেক্সে তাঁর গড়ে তোলা বাগানে রয়েছে শতাধিক প্রজাতির ফুল এবং 40টিরও বেশি জাতের ফল ও সবজি। পরিবেশ সচেতনতার এই উদ্যোগ ইতিমধ্যেই সবার নজর কেড়েছে। সীমিত পরিসর কিন্তু অসীম সম্ভাবনা। এনআইটি আগরতলার কোয়ার্টার কমপ্লেক্সে ছোট্ট এক চিলতে জায়গায় সবুজ স্বর্গে পরিণত করেছেন এই কোয়ার্টারের অধ্যাপিকা অনিতা মিশ্র। চলুন আমরা ওনার কাছ থেকে জেনে নেই কিভাবে এই বাগানকে তিনি এত সুন্দর করে সাজিয়ে তুলেছেন। मैम, यहाँ पर जो बागान आपने बनाया है तो किस तरह से बनाया है और इसमें अभी क्या क्या पौधा है, ये थोड़ा हम लोगों को जानकारी दीजिए। ये एक्चुअली जब हम लोग आए थे वो पूरा खाली था, तो मैंने पूरा गार्डनिंग एक पैशन मेरी थी। तो इसे क्या मेरा एक ड्रीम था कि इसको पूरा ग्रीन एंड क्लीन कैंपस बनाने के लिए। तो अभी हो गया 8-9 साल हो गया। ये अभी रेनी सीजन चल रहा है। इसी में होता है दोपट्टी और थोड़ा थोड़ा काशीगंधा, मगर अच्छे से रंगन होता है। और ये होता है कि दोपट्टी, बहुत कलरफुल दोपट्टी, यहीं पे भी है, यहीं पे भी है। और ये भी गुलाब, जो देसी वाला गुलाब होता है जनरली थ्रू आउट द ईयर हो रहा है। हाइब्रिड थोड़ा विंटर में हो रहा है, मगर जनरली ये वाला हमेशा हो रहा है। अच्छा मैम, ये जो बागान आपने बनाया है तो इस किस तरह से आपको मेहनत करनी पड़ी और इसके पीछे वजह क्या है? क्योंकि गार्डन तो सिर्फ एक गार्डन नहीं है, उसके जैसे हमारा एनवायरनमेंट भी है, वो थोड़ा अब हाँ, नहीं, ये एक्चुअली मेरा ऑब्जेक्टिव था कि टू डू समथिंग न्यू और यूनिक, ठीक है। और मेरे को एक अपॉर्चुनिटी मिल गया, जैसे एक खाली जगह मिल गया और उसी में जंगल फंगल हो रहा था, साफ आ रहे थे। तो मेरे को लगा कि वो इकोलॉजिकल बैलेंस होना चाहिए और वो ग्रीन एंड क्लीन होना चाहिए। और यहाँ का पर्टिकुलरली जो सॉइल होता है ना, बहुत फिसल जाने वाला सॉइल। तो ऐसे कोई बार रास्ता में पीछे आ जाएगा, ऐसे भी हमारा घर में पीछे कभी हम आ जाते तो फिसल के गिरने का चांसेस था। और एक ये एनवायरनमेंट जो होता है ना, ये होता है पूरा सीनियर प्रोफेसर्स लोग का। तो मैंने लगा पूरा ग्रीन कर देंगे तो कोई फिसलेंगे भी नहीं और सॉइल इरोजन भी नहीं होगा और वाटर कंजर्वेशन भी होगा, सॉइल कंजर्वेशन भी होगा, ठीक है। तो इसलिए, और जो है इस पर एस्थेटिक के लिए इसको बनाया, जो कटिंग फटिंग हो रहा है, इट इज़ वन ऑफ द फंक्शन दैट इज़ एस्थेटिक। तो जो लोग अंदर में आते हैं बोलते हैं वी आर गेटिंग सम पॉजिटिव वाइब्स। तो ये सुन के भी खुशी लग रहा है कि ठीक है ठीक है। तो इसी को सुनकर धीरे 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 कर लिया और देखा कि कोई तो एम्प्लॉयमेंट 1-2 हो जाएगा। तो ये एक प्रोटोटाइप जैसे हो गया। इसी को देख के भी कोई सीख के और इंस्टीट्यूशन इसी में सीख के इसी को लेके कोई स्टार्टअप करेंगे, कोई इसी को
एम्प्लॉयमेंट जनरेशन के लिए एंटरप्रेन्योरशिप करेंगे तो भी और भी अच्छा हो सकता है। एक 100 से ज़्यादा होगा, गिनती तो नहीं किया, मगर जहाँ पर जो भी वेराइटी जहाँ पर मिलता है मैंने ला के इसको लगा देती हूँ। जैसे कि छोटा मोटा जो फूल आजकल एक्सट्रीमिस्ट हो गया, बोतम का फूल और रंगन का फूल, जो फूल अपराजिता, सादा वाला, नील वाला, और इसमें उसको सिर्फ फूल के लिए नहीं यूज होता है, वो ऐसे हेल्थ के लिए भी आयुर्वेदिक काम में भी होता है। जैसा अपराजिता होता है ना, ब्लू टी, आजकल ब्लू टी लोग बहुत हेल्थ कॉन्शियस हो गया, उनको भी चाहिए होता है, तो ये भी हम लोग इसको करके देखा भी, अच्छा भी रहता है ये। যত্ন আর ভালোবাসায় গড়ে ওঠা নানা প্রজাতির ফুল ফলের এই বাগান শুধু সৌন্দর্যই বৃদ্ধি করছে না, পরিবেশ রক্ষায় এবং কর্মসংস্থানেও দিচ্ছে বার্তা। এনআইটি আগরতলার মৌচাক কমপ্লেক্স থেকে ক্যামেরা পার্সন সুব্রত সাহার সাথে প্রণব চক্রবর্তীর রিপোর্ট, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। প্রকৃতির সবুজের পাশাপাশি তথ্যের আলো পৌঁছে যাচ্ছে আরও বিস্তৃত পরিসরে। ডিডি ত্রিপুরার বাংলা ও ককবরক সংবাদের সময়সীমা বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রতিদিন বাংলা ও ককবরক সংবাদ এখন থেকে আধ ঘন্টা করে সম্প্রচারিত হবে। এই উদ্যোগে স্বাগত জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাঁরা। त्रिपुरा वासियों को 7 to 7:30 बंगला और 7:30 to 8 काकबोरक में जो न्यूज़ लाने का है, ये खुशी है। मैं सेंट्रल गवर्नमेंट को ये प्रोग्राम लेने से धन्यवाद देता हूँ। पहले कम समय में था, उसको बढ़ा के अभी आधा घंटा तक पूरा त्रिपुरा और देश भर में, विश्व भर में क्या क्या न्यूज़ आ रहा है, ये न्यूज़ सब आम पब्लिक को समझ में आने के लिए ये व्यवस्था करे हैं। इसीलिए त्रिपुरा वासी सब लोगों को मेरे तरफ से दूरदर्शन केंद्र को धन्यवाद देते हुए आप सब लोगों को शुभकामनाएं देता हूँ। দেখুন, আমরা দূরদর্শন ত্রিপুরার সবাই ত্রিপুরার মানুষ অপেক্ষা করে থাকে। তো 1 ঘন্টার যে বুলেটিন শুরু করেছে, আমার মনে হয় যে ত্রিপুরাবাসীর জন্য এটা অত্যন্ত ফলপ্রসূ হবে। মানুষ জানতে পারবে কি হচ্ছে না হচ্ছে। তো আমি যাতে এই 1 ঘন্টার যে প্রোগ্রাম রেখেছে সেটা যেন ঠিকভাবে মানুষের যে বিষয়গুলো আছে সেগুলো যেন সামনের দিকে ওনারা রাখেন এবং তার সাফল্য কামনা। তথ্যের প্রবাহ যেমন মানুষকে সচেতন করে, তেমনি আত্মনির্ভরতার পথও করে আরও সুগম। রাজ্যের মানুষের পাতে আরও বেশি দেশীয় মাছ তুলে দিতে ধলাই জেলার করমছড়া ফিশ ব্রিডিং ফার্মে অত্যাধুনিক পদ্ধতিতে উৎপাদন করা হচ্ছে লক্ষ লক্ষ মাছের পোনা। অ্যাসপিরেশনাল জেলা ধলাইয়ের করমছড়ায় 7 হেক্টর এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে ফিশ ব্রিডিং সেন্টার। এখানে রয়েছে 20টি পুকুর। চলতি বছরে এখানে 12,000 সিসি রেণু এবং প্রায় 3 লক্ষ বিভিন্ন প্রজাতির মাছের পোনা উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে। লক্ষ্য পূরণে সুপারিনটেন্ডেন্ট অফ ফিশারি ডক্টর সমীর মল্ল সহ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে দিনরাত চলছে প্রস্তুতি ও পরিচর্যার কাজ। ব্রিডার মাছ নির্বাচন থেকে শুরু করে ডিম সংগ্রহ, হেচিং এবং রেণু উৎপাদন সবকিছুই অত্যাধুনিক পদ্ধতিতে করা হচ্ছে বলে জানান ফিশারি অফিসার অ্যান্টনি দেববর্মা। Actually doing IMC breeding. So if I would say the process, first we try to pump the water to the overhead tank, which you'll be seeing shortly, and then after pumping the water in the overhead tank, then we will do the netting and select the brooders which are already mature enough for breeding, and then after collecting the brooders, we'll bring it to the breeding tank. There we'll keep it in a hapa for conditioning for some time. After conditioning, then we will be injecting with inducing hormone
এদিকে ধলাই জেলা মৎস্য দপ্তরের উপ অধিকর্তা গৌরাঙ্গ চন্দ্র সরকার জানান, ডিম থেকে রেণু উৎপাদনের পর তা নার্সারি পুকুরে মজুত করা হয়। পোনাগুলি নির্দিষ্ট আকারে পৌঁছানোর পর তা বিতরণ করা হয় জেলার বিভিন্ন সুবিধাভোগী ও মৎস্য চাষীদের মধ্যে। এতে একদিকে যেমন মাছ উৎপাদন বাড়ছে, অন্যদিকে চাষীদের আয় বৃদ্ধিরও নতুন সুযোগ তৈরি হচ্ছে। মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে করমছড়া ফিশ ব্রিডিং ফার্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও জানান শ্রী সরকার। টার্গেট হলো আমাদের এখানে মাছের উৎপাদনও হয় এবং মাছের পোনা উৎপাদন করি। এখন আমরা যে এখন ব্রিডিং সিজন, আমাদের পিক সিজন, we are conducting the breeding of IMC fish. After actually breeding, we are release the spawn to the tank, and after that, after fry and fingerling we are getting. এবারে আমরা ফিঙ্গারিং পাওয়ার পরে আমরা বেনিফিশিয়ারি ডিস্ট্রিবিউশন করি। আমাদের যে স্কিম আছে, এই ধলাই ডিস্ট্রিক্টের যত স্কিম আছে, অ্যাপার্ট ফ্রম ধলাই ডিস্ট্রিক্ট অলসো আমরা অন্য ডিস্ট্রিক্টে আমাদের পাঠাই এখান থেকে মাছের পোনা। আলটিমেট অ্যাকচুয়ালি ফর স্টকিং অফ দ্য ফিঙ্গারলিং, বিগ সাইজেবল ফিঙ্গারলিং টু গেট দ্য ফিশ টোটালি আমাদের যে ত্রিপুরার যে ডিমান্ড আছে, মাছের যে ডিমান্ড এবং আমাদের সাপ্লাই একটা এখনও আমাদের ঘাটতি আছে। আমরা এখনও রাজ্যের বাইরে থেকে মাছ আনতে হয়। আমরা রাজ্য সরকার এবং মৎস্য দপ্তর আমাদের যৌথভাবে আমরা চেষ্টা করছি আমরা যাতে এই রাজ্যকে মাছের উৎপাদন স্বয়ংসম্পূর্ণ করা যায়। তো এটা একটা আমাদের একটা বিশাল বড় একটা যোগ্য। এই সিজনে আমরা বিশেষ করে মানুষের হাতে যদি আমরা ঠিকমতো সাইজের মাছের পোনা পৌঁছে দিতে পারি, সাইজেবল ফিঙ্গারিং দিতে পারি, তার জন্য আমাদের এই প্রচেষ্টা। মাছ শুধু খাদ্য নয়, গ্রামীণ অর্থনীতিরও এক শক্তিশালী ভিত্তি। আর সেই ভিত্তিকে আরও মজবুত করতে মানসম্পন্ন মাছের পোনা উৎপাদন ও সরবরাহে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছে মৎস্য দপ্তর। করমছড়া ফিশ ব্রিডিং ফার্মের এই উদ্যোগ রাজ্যকে মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার পথকে আরও সুগম করছে, সেটা বলাই যায়। ধলাই জেলা থেকে মনীষ চক্রবর্তীর রিপোর্ট, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। উন্নয়নের অঙ্গীকার, শিক্ষার আলো এবং আত্মনির্ভরতার প্রত্যয় সব মিলিয়ে নতুন সম্ভাবনার পথে এগিয়ে চলেছে ত্রিপুরা। আজকের মতো খবরের ডায়েরি এখানে শেষ করছি। আবারও হাজির হব নতুন আরেকটি পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।